আমাদের ৭২ যে ৪ মূলনীতি নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে না, যতটা না গালিগালাজ হচ্ছে। আমি আমার জায়গা থেকে একটু সুযোগ নিতে চাই যে আসলে আলোচনাটা হচ্ছে না কেন ৪ মূলনীতিকে চিহ্নিত করা হয়েছিল। প্রথমত বাঙালি জাতীয়তাবাদ, তা তো আমাদের ৫২ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে জাতিগত যে একটি ভাষাগত যে একটা আমাদের অনুভূতি বা ঐক্যের জায়গা তৈরি হয়েছিল, সেখান থেকে বাঙালি জাতীয়তাবাদ আমি যেটা বুঝি সহজে। ধর্মনিরপেক্ষতা কেন ছিল? কারণ পাকিস্তান একটা ধর্মীয় রাষ্ট্র ছিল, ধর্মরাষ্ট্র ছিল, ফলে ধর্মের নামে শোষণ হতো। সেই জায়গা থেকে বহুজাতিক বা একটা ভাষাভিত্তিক সাংস্কৃতিক একটা রাষ্ট্র, সেই জায়গা থেকে আমাদের ধর্মনিরপেক্ষতার জায়গাটি এসছিল। গণতন্ত্র তো সবার জন্যই দরকার, গণতন্ত্র, সেই ব্যাপারগুলো আছে। তো এই যে প্রেক্ষাপটের জায়গা থেকে যে কোনো আমাদের সংবিধানের মূলনীতিকে ব্যাখ্যা করার যে জায়গাটি, সেটি আমরা খুব বেশি শুনছি না। স্বাগত ভাই, আমি একটু জানতেই চাই আসলে ৫৩ বছরে ধর্মনিরপেক্ষতার প্রয়োজন নাই, ৫৩ বছরে বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজন নাই, আমাদের সমাজতন্ত্রেরও প্রয়োজন নাই। দেশ তো পৃথিবীতে পরিবর্তন হয়ে গেছে, ফলে আমাদের এখন আসলে এটা অনিবার্য প্রয়োজন যে সংবিধানটা সংশোধন করা বা মূলনীতি পরিবর্তন করা। দেখেন, সময়ের সঙ্গে সঙ্গে তো রাজনীতিও পাল্টায়, মানুষের প্রয়োজন পাল্টায়। প্রয়োজন, আমি তো মনে করি যে মানুষ নাগরিক চাহিদা যেটি, জনগণের চাহিদা যেটি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন সেই গুরুত্বপূর্ণ জায়গায় আপনি রেসপন্স কিভাবে করবেন, কোন পয়েন্ট থেকে রেসপন্স করবেন, কে রেসপন্স করবেন। আপনি এখন যদি এই আলোচনাটা সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ কোনটা? সাধারণ মানুষের কাছে কি আপনার ধর্মনিরপেক্ষতা আপনার রাখবেন না সেইটা, নাকি আপনি যদি ঢাকায় আজকে একটি সাধারণ মানুষকে ডাকেন, ডেকে আপনি শুনতে চান, তারা কিন্তু এই কথাগুলো বলবে না। তারা আপনার কাছে জানতে চাইবে যে আমি সন্ধ্যার পরে বাসা থেকে বের হতে ভয় পাই কেন, আমি বাসে বসে থাকলে আমার মোবাইল নিয়ে দৌড় দেয় কেন, এবং পুলিশ কেন বলে যে আমার পুলিশ ক্যাটস মানে কি বোর্ড পরে সেই কারণে দৌড় দিতে পারে না। হ্যাঁ, আমার মানে আমি বাজারে গেলাম, আমি যে পকেটে টাকা নিয়ে বাজারে যে আমার যে আয়, সে আয়ের সঙ্গে আমার যে প্রয়োজন সেটা আমি মেটাতে পারি না কেন। এখন মুশকিল হচ্ছে কি যে আপনি যে প্রেক্ষিতের কথা বললেন, সেই প্রেক্ষিত গুলো কিন্তু আসলে তৈরি হয় যে আমার মানে প্রায়োরিটি কি, আমার চাহিদা কি, এবং পরিবেশ আমাকে কোনটা আমার সামনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে এই জায়গাগুলো মানে পুরো বিভিন্ন সময় ধরে আমরা নানা বিষয়ের ভিতর দিয়ে গেছি, উন্নয়নের ভিতর দিয়ে গেছি, নানা কিছুর ভিতর দিয়ে গেছি, কিন্তু যে ফান্ডামেন্টাল যে আমার যে চাহিদা, সেই চাহিদার জায়গাগুলোতে আমরা খুব বেশি অ্যাড্রেস করি নাই, আমরা খুব বেশি মনোযোগ দিই নাই। যার ফলে আমরা এইসব রাজনৈতিক বিতর্কের মধ্যে থেকে আমরা এক ধরনের একটা বিভ্রান্তির মধ্যে থেকে আমাদের ব্যর্থতাগুলোকে আড়াল করার চেষ্টা করেছি। আমাকে আপনি বলেন যে আপনি যে কথাটা বললেন, আমি এই ৭২-এর সংবিধান নিয়ে আমি বিতর্ক করলে আমার লাভ কি? আমি সেখান থেকে সরে আসলেই কি আমার বাকি অর্থনৈতিক মুক্তির যে কথাগুলো, আমার সেটা তো ১৯৭১-এর মুক্তিযুদ্ধের একটা অন্যতম বড় পয়েন্ট। আমার সেটা কি আজকে চলে আসবে আমি ওই বাকিগুলো বাদ দিয়ে দিলে? কিংবা আলেরিয়া সাহেব যে রেকমেন্ডেশন গুলো করেছে, আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই, এই যে আপনারা সংবিধান সংশোধন করছেন, এটা করলে কি বাজারে জিনিসপত্রের দাম কমে যাবে, কিংবা আমি কি নিরাপদে সন্ধ্যার পরে রাস্তায় হাঁটতে পারবো? কিন্তু এই জায়গাগুলো যখন আপনি বজায় রাখেন, তখন ওই বিষয়গুলো আলোচনা মানুষের কাছে অত বেশি গুরুত্ব পায় না। আচ্ছা, এখন আমরা যদি মানে বিশ্ব রাজনীতির দিকে তাকাই, আপনি দেখেন যে আগামীকাল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন, অভিষিক্ত হবে না। তিনি যাদেরকে ইনভাইট করেছেন, প্রায় অনেক বছর পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিষেক অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসছেন। কিন্তু তিনি যাদেরকে ইনভাইট করেছেন, আপনি একটু পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখেন তো কাদেরকে উনি ইনভাইট করেছেন। তার ওখানে কিন্তু প্রায়োরিটি হচ্ছে মানে একদম যেটা মানে আমেরিকান পত্রপত্রিকাও বলছে যে রাইট অ্যান্ড ফার রাইটিস্ট যারা, তারা। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন একটা মানে উগ্রবাদের একটা বিস্তার ঘটছে, দেশে দেশে ক্ষমতায় একটা উগ্রবাদ যাচ্ছে, এবং সেই উগ্রবাদ গুলো কিন্তু মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদার বাইরে কিছু পলিসি লেভেলে কিছু রেটোরিক নিয়ে, কিছু কথাবার্তা নিয়ে তারা মানুষের মনে এক ধরনের একটা কি বলে এটাকে, এক ধরনের একটা মোহ তৈরি করার চেষ্টা করে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন এই যে সংবিধান ৭২ এইসব নিয়ে কথাবার্তা বলছি, হ্যাঁ একটা জায়গা আছে যে আমি ৭১-কে চ্যালেঞ্জ ফিল করছি, মুক্তিযুদ্ধটাকে নিয়ে আমি এক ধরনের একটা আমার অস্তিত্বের জায়গায় আমি একটা ঝুঁকির মুখে পড়ি যে ওইটা থাকলে আর আমার সুপ্রিমেসিটা থাকে না। সো আমি ওইটাকে অ্যাটাক করে, ওইটাকে হ্যাও করে দিয়ে আমার সুপ্রিমেসিটাকে আমি এস্টাবলিশ করব। সেই জায়গাটা অন্তর্নিহিতভাবে আছে। তার বাইরে আছে যে আমার মানুষের যে মূল চাহিদা, সেই চাহিদাটা যেটা আমি পূরণ করতে পারবো না, সেটাকে আড়ালে রেখে এক ধরনের একটা গিমিক তৈরি করে আমি আমার সুপ্রিমেসিটা সবার সামনে আমি প্রতিষ্ঠিত রাখলাম। এরকম একটা ভাবনা থেকে আমার মনে হচ্ছে যে এই আলোচনাগুলো হচ্ছে।